তখন আপনি মনে করবেন পুরো পশ্চিমবাংলাবাসীই হচ্ছে ওভার কনফিডেন্ট। অনেকদিন বাদে বাঙালি ঘাম মুছতে মুছতে আবার লাইনে দাঁড়িয়ে ছবি দেখবে। যতগুলো দিন যাচ্ছিল আবার একটা করে নতুন ঝড়ের ঝাপটা আসছিল। কতগুলো দিন শুধু আমরা গেছি, বসেছি, চা খেয়েছি, চলে এসেছি। আমার প্রথম ছবি যদি এই ছাপটা পড়ে যায় যে ওইখানে ইনভেস্ট করাটা বেকার হলো, সেইটা আমার কাছে খুব অসম্মানজনক বা খুব কষ্টের হতো। আমি না ধৈর্য ধরেছি, আমি ধৈর্য ধরে থেকেছি, কোনো তাড়াহুড়ো করিনি। আমি অপেক্ষা করেছি একটা ঠিক সময়ের। অল্প বয়সে কেউ যদি এই চরিত্রটা করে তার কাছে এটা খুব চ্যালেঞ্জিং হবে। তখন সে 100 ভাগের জায়গায় কিন্তু 200 ভাগ দেবে। আমি থ্রেটনিং দিয়েছিলাম যে তুমি আমায় না নিলে আমি গলায় দড়ি দেবো, সুইসাইড নোটে তোমার নাম লিখে। হে বাবা, নমস্কার। আরও একবার একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে আমি রাই হাজির। আর আজকে আমি তো একা নয়, আমার সঙ্গে আরও দুজন রয়েছে। আর গল্প করতে করতে ভাবলাম এটা আমাদের গল্প নিয়ে কথা কেন বলবো না, কারণ এই মুহূর্তে আমরা সবাই যে ছবিটাতে বলতে পারি সোশ্যাল মিডিয়া বা বড় বড় হোর্ডিং সব জায়গায় যে ছবিটা নিয়ে গল্প হচ্ছে, সেই ছবিটা নিয়ে রাই গল্প করবে না সেটা কখনো হয়? একদমই নয়। আমার সঙ্গে আজকে আড্ডায় রয়েছে আমার ভীষণ ফেভারিট একজন মানুষ বলি আগে, কারণ উনি আমার ভীষণ পছন্দের একজন মানুষ। ডেফিনেটলি ভীষণ পছন্দের অভিনেত্রী, ভীষণ পছন্দের পরিচালক। আমার সঙ্গে রয়েছে পরিচালিকা, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মানুষী সিনহা। ওয়েলকাম টু মাই শো হাই ফাই আড্ডা। থ্যাংক ইউ। এবং তার পাশে যে রয়েছে টুপি পরে একটুখানি লাজুক হাসি হাসছে। এখন তো লজ্জার আর কোনো ব্যাপার নেই, এখন তো তোমার হা 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 করে হাসা উচিত, কারণ শুভঙ্কর রয়েছে যে ভীষণ মাথাটা নাবিয়ে মানে ভীষণ লজ্জা পেল। শুভঙ্কর, আগে তোমার কাছে যাব, দিদির কাছে তো প্রচুর প্রশ্ন। প্রথম প্রশ্ন তোমার কাছে আমার, যে হাউ ইট ফিলস চারিদিকে এই ছবিটাকে নিয়ে যে একটা রমরমে ব্যাপার, তাতে তোমার কেমন লাগছে অ্যাজ এ প্রডিউসার? প্রথমে আমি বলি তোমার কথা ধরে যে আমি টুপি পরে আছি ঠিকই, কিন্তু আমি কাউকে টুপি পরাই না। দেখেছো, আমি কিন্তু তোমার এটা বলিনি, কিন্তু তুমি নিজেই কথাটাকে ধরেছো। হ্যাঁ, তো কিরকম ফিলিং হচ্ছে, মানে একটা অন্যরকম ফিলিং। আরও যেন শান্ত হয়ে গেছি, আরও যেন ফোকাসড হয়ে গেছি। মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে, আমরা দুজন যেন পরবর্তীকালে সেটাতে পাশ করি, এটাই এখন লক্ষ্য। এটা তো যা হওয়ার হয়েছে, মানুষ ভালোবাসছে, আরো এটা তো মানে বলা যেতে পারে ফ্লাইং কালার্স যে পাশ করেছো এটায়। তো এটা কি মানে এতটা প্রত্যাশা প্রথম থেকে ছিল, নাকি একটু নার্ভাসনেস ছিল শুরুর দিকে? ট্রেলার লঞ্চে যারা উপস্থিত ছিল তারা জানে যে আমি একটাই লাইন বলেছিলাম ট্রেলার লঞ্চে, অনেকদিন বাদে বাঙালি ঘাম মুছতে মুছতে আবার লাইনে দাঁড়িয়ে ছবি দেখবে এই গরমে। তখন আমাকে বলেছিল যে আপনি কি ওভার কনফিডেন্স আপনার এত বেশি, আপনি কি করে কি হবে? আমি তখন বলেছিলাম যারা ছবিটা দেখবে তারা দেখে বলবে আমার কথাই। তখন আপনি মনে করবেন পুরো পশ্চিমবাংলাবাসীই হচ্ছে ওভার কনফিডেন্ট। তো সেটা সত্যি হয়ে গেছে। তারপরে আমাকে জিজ্ঞেস করছে আপনি কি অ্যাস্ট্রোলজার? এবার তো বলেও মুশকিল, যেটা বলছি এটা তো মুশকিল, এগুলো মুশকিল, তো শাকের করা। না না, তোমার কাছে আবার আড্ডায় আসবো, একটু মানুষীদির কাছে আসি। মানুষীদি, আমি ছোটোবেলা থেকেই তোমার ভীষণ ফ্যান, যেটা বলছিলাম তোমার অভিনয়ের খুব ফ্যান। আমি যখন হাই স্কুলে পড়ি তখন অগ্নি পরীক্ষা আমরা দেখতাম, এবং মনে হতো যে ক্যারেক্টারটা কীরকম, মানে মাঝে মাঝে খুব রাগী, মাঝে মাঝে আবার কেঁদে ফেলছে, জড়িয়ে ধরছে। তো ভাবতাম, তারপরে বড় হতে হতে প্রচুর কাজ দেখেছি, বড় পর্দায় এত কাজ দেখেছি, এবং একটা সময় উনি মানেই আমরা জানি যে একটু মজা হবে, আবার কখন আবার উনি মানেই আমরা জানি গা জ্বলে যাচ্ছে, কিছু একটা করবে আবার এদিক ওদিক। তো সেই মানুষটা আবার পরিচালকের চেয়ারে। তো আমাকে একটা কথা বলে যে নিজের প্রথম যখন বড় পর্দায় নিজের কাজ দেখছো, সেই ফিলিংটা কেমন? মানে সেটা আমি একান্তভাবে তোমার ব্যক্তিগত ফিলিংটা জানতে চাই। এক সময় আমার বিশ্বাস হয়নি যে এটা আমি বানিয়েছি বলে। আমার কিরম মনে হয়, কয়েকটা জায়গায় যখন খুব ভালো লাগছে তখন মনে হচ্ছে যে এটা কি আমি করেছি। ইনফ্যাক্ট আমি একটু শেয়ার করি, সেটা হচ্ছে ফাল্গুনিদা, আবিদার বাবা ফাল্গুনিদা দেখে বললেন, আরে আমার মনে হচ্ছে, আচ্ছা আমাকে একটা কথা বল, মানে এটা কি সত্যি তুই বানিয়েছিস? আমি বললাম যে হ্যাঁ আমি বানিয়েছি। আসলে কি হয় জানো তো, মানে এটা না আমার অনেক বছরের একটা স্বপ্ন, মানে এটা তো আরো আগে রিলিজ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, অনেক ঝড়ঝাপটা পেরিয়ে এটা রিলিজ হলো। আমি এটুকু বলতে পারি, যতগুলো দিন যাচ্ছিল আবার একটা করে নতুন ঝড়ের ঝাপটা আসছিল, আবার একটা সমস্যার মুখোমুখি হচ্ছিলাম, আমার তত বেশি জেদ বেড়ে যাচ্ছিল যে না আরো কতগুলো আঘাত আসে আমি দেখে নেব। আমার কোথাও একটা
হালকা একটা ধারণা হচ্ছিল যে এতগুলো আঘাত আসছে মানে কি সামনে অনেকটা ভালো আছে, তাই আঘাতটা আসছে। আর সেই ভালোটা হয়ে দাঁড়ালো শুভঙ্কর। এই আর কি। আচ্ছা একটা কথা বলো, যে এই যে তুমি বললে না যে অনেকগুলো আঘাত আসছিল, অনেক জেদ বেড়ে যাচ্ছিল, তো এর মাঝখানে কি কোথাও গিয়ে তোমার একটু টেনশন কাজ করেছে যে কেন এত বাধা আসছে, মানে কি করে ছবিটাকে আমরা রিলিজ করাবো, কোথাও গিয়ে কি একটু টেনশন হয়েছে? বিকজ তুমি এত কেয়ারফ্রি, এত কুল, তো সেই কুল মহিলা কি টেনশন করেছে? না, আমার টেনশন হয়নি, আমার টেনশন হয়েছে অনেক পরে। কিন্তু যখন আমি এনওসিটা হাতে নিয়ে ঘুরছিলাম, আমি জানতাম না যে এনওসিটা নেওয়ার পর মানে একজনের থেকে এনওসিটা নেওয়ার পর যখন আমি ভাবছিলাম ছবিটা কী করে শেষ হবে, আমি খুব ঠান্ডা ছিলাম। মানে শুভঙ্করদের সঙ্গে যখন কথা হবে হবে হচ্ছে, তখন শুভঙ্কর বলতে পারবে যে কতগুলো দিন শুধু আমরা গেছি, বসেছি, চা খেয়েছি, চলে এসেছি, কিছু কাজ হয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরে আরেকদিন বসছি তো বলে আমি চলে এসেছি। এবং আমি না ধৈর্য ধরেছি, আমি ধৈর্য ধরে থেকেছি, কোনো তাড়াহুড়ো করিনি, আমি অপেক্ষা করেছি একটা ঠিক সময়ের। এবং টেনশান হয়েছে এই রিলিজের আগে, একটাই টেনশন, আমার সুনাম দুর্নাম এসব নিয়ে আমি টেনশন করিনি। আর কারণ আমি তো জানি ছবিটা হয়ে গেছে, আর তো ভেবে লাভ নেই। আমার টেনশন হচ্ছে একটাই জায়গা থেকে যে এদের এত টাকা ঢুকে গেছে ছবিটার ভেতর, সেইটা এরা ফেরত পাবে কিনা। মানে আমার প্রথম ছবি যদি এই ছাপটা পড়ে যায় যে ওইখানে ইনভেস্ট করাটা বেকার হলো, সেইটা আমার কাছে খুব অসম্মানজনক বা খুব কষ্টের হতো। তো ঠিক আছে, সেটা হয়নি। আচ্ছা, অপাদির একটা ইন্টারভিউ দেখছিলাম, এটা আমাদের গল্প নিয়ে ইন্টারভিউটায়, যেখানে অপাদি বলছিল যে তুমি যেহেতু অপাদির খুব ক্লোজ, এবং অপাদি বলছিল যে এই চরিত্রটা নিয়ে প্রথমে আমি ওকে একবার বলেছিলাম যে এই চরিত্রটা আমি করব, মানে একটা এরকম কিছু একটা ইন্টারভিউতে, তারপরে বললো যে আমার এটা কোনো সেকেন্ড চান্সই নেই এটা ভাবার, কারণ যেহেতু এটা তোমার ছবি আর কি। তো তোমাকে আমি অ্যাজ আ ডিরেক্টর জিজ্ঞেস করছি, তুমি যখন কাস্টিং নিয়ে ভাবছিলে, তোমারও কি ফার্স্ট চয়েসটাই অপাদি ছিল? ফার্স্ট চয়েসটা অপা ছিল, মানে যখন আমি কোনো কাস্টিং নিয়ে ভাবিনি তখন আমি একবার ভেবেছিলাম বয়স্ক মানুষ, বয়স্ক অভিনেত্রীটাই করবেন। আমি দু একজনের সঙ্গে দেখলাম সিনিয়র অ্যাক্ট্রেসদের সঙ্গে এটা শেয়ার করেছিলাম কিরকম একটা হচ্ছে, কিন্তু তারপরে আমার নিজের মনে হয় তাদের আমি ওরমভাবে তো বলতে পারি না যে পরে আমার মনে হলো দুটো ব্যাপার। এক নম্বর হচ্ছে যে মানে বেশি সিনিয়র যারা এই চরিত্র দুটো করবেন তাদের তো অ্যাক্টিং করতে হবে না, তারা তো বিহেভ করবেন। তো অল্প বয়সী কেউ যদি এই চরিত্রটা করে তার কাছে এটা খুব চ্যালেঞ্জিং হবে, তখন সে 100 ভাগের জায়গায় কিন্তু 200 ভাগ দেবে। এইটা আমার একটা অভিজ্ঞতা হয়েছিল রিনাদির গয়নার বাক্স করতে গিয়ে। পরাণ মামার বউ, পীযূষ দাদা আর অপুর মা, হ্যাঁ মানে সেটা আমাকে অনেকটা সেই রোলটাকে ক্যারি করতে হয়েছিল, খাটনির ছিল, অবভিয়াসলি খুব চ্যালেঞ্জিং ছিল, কারণ রিনাদি বয়সের জন্য আমায় বাদ দিয়ে দেবে ভেবেছিল। আমি থ্রেটনিং দিয়েছিলাম যে তুমি আমায় না নিলে আমি গলায় দড়ি দেবো, সুইসাইড নোটে তোমার নাম লিখে। বাবা, এরকম করে রোলটা কেড়ে নেওয়া আর কি, আদায় করে নেওয়া ব্যাপার ছিল। তো সেইটাই আমি ভেবেছিলাম একটা। আর দ্বিতীয়ত আমার সমবয়সী বন্ধুদের সঙ্গে যাদের সঙ্গে আমার ওয়েভলেন্থ মেলে, আমার সমবয়সী না হলেও মোটামুটি আমরা বন্ধু তো বটে, তো তাদের কাছে আমার ভাবনাটা কনভে করানো সহজ হতো। আমি বড়দের কাউকে বলতে গেলে আমি নিজে একটু সে কী হয়ে যেত হয়তো বা, যদিও দেখেছি সোহাগ মাসির ক্ষেত্রে সেটা হয়নি, সোহাগ মাসি খুব করে নিয়েছেন, হয়তো সিনিয়ররাও তাই করতেন, কিন্তু আমার ভেতর থেকে একটা রিজার্ভেশন কাজ করছিল। সেই জন্যেই আর ফাইনালি যখন ইনফ্যাক্ট অপার চরিত্রটা আমি আর কাউকে ভাবিনি, মানে আমি ভেবেছিলাম অপা করবে অথবা হবে না কাজটা, এরকম একটা ভাবনা তখন কাজ করছিল। আর অপুকে তো আমি চরিত্রটা বলতেই জানি, তো অন্য একটা চরিত্র বলতে গেছিলাম অল্প দিন লাগবে, কারণ সে তখনই তো সে ন্যাশনাল লেভেলের অ্যাক্টর, সে কলকাতা থাকে না, তার ডেট নাই, তার বউকে তার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে দেখা করতে হয়, আমি তো কোন ছাড়। হ্যাঁ, তো সেই কিন্তু অপু গল্পটা শুনে বললো মানেটা কি, এই চরিত্রটা ছেড়ে আমি ওটা করবো, এইসব করে হয়ে গেল। আসলে বন্ধুরা তো সবাই ভেবেছে যে আর আমাদের আর একটা বন্ধু কাজ করছে তার পাশে থাকে, আর এই পাশে থাকাটা অনেকটা হয়ে গেছে।
আচ্ছা একটা কথা বলো, যে এই যে তোমরা খুব ভালো বন্ধু, তো যখন তুমি একেবারে ডিরেক্টরস চেয়ারে, তখন কি তুমি একটু স্ট্রিক্ট? এটা আমি শুভঙ্করের কাছে জিজ্ঞেস করবো। তুমি একটু বলো তো, মানুষের দিকে স্ট্রিক্ট অ্যাজ এ ডিরেক্টর নাকি ভীষণ? ডিসিপ্লিন ওয়াইজ খুব স্ট্রিক্ট। আচ্ছা, মানে টাইমে আসা, টাইমে আসা, নিজেও খুব টাইমে চলে আসে, 5 মিনিট আগে চলে আসবে, পরে আসবে না। সেটা তো আজকেই আমি দেখলাম। দেখতে পেলাম। হ্যাঁ, আর হচ্ছে যে এমনি কিন্তু খুব একটা স্ট্রিক্ট নয়, এমনি খুব লিবারেল, মানে সবাইকে ভাবার সময় দেয়, সবাইকে ভাবার সুযোগ দেয়, তারপরে নিজের ভাবনাটা বলে, তারপরে যুক্তিতর্ক করে যেটা ঠিক হয় সেটাকেই মেনে নেয়। খুব একটা স্ট্রিক্ট নয়, সব থেকে অবহেলিত বলতে পারো। সবাই খুব অবহেলা করেছে ওনাকে, আমি বাদে। তুমিও খুব অবহেলা করেছো, আমি দেখেছি ওনার ভিডিওতে। উনি বলেছেন যে তুমি ওনাকে একটু চা খাওয়াচ্ছ না, তুমি একটার পর একটা হল ভিজিট ওনাকে করাচ্ছ, এগুলো আমরা দেখেছি। এগুলো কেন করছো তুমি? এত কৃপণ প্রোডিউসার তুমি কবে থেকে হলে? বলছি আমি মিষ্টি খাওয়াইনি, আমার খাওয়ানোর যুক্তি আছে একটা। যদি খেয়ে দিয়ে ডায়াবেটিস হয়ে যায়, পরের কাজগুলো করবে কি? মানে তুমি খুব দূরদৃষ্টিতার মানে দিক থেকে দেখতে গেলে তুমি খুব পারফেক্ট, তাই তো? আচ্ছা, এবারে মানুষীদের কাছে যাচ্ছি, যে আর্য খুব ভালো কাজ করেছে এই ছবিতে, এবং মানে ওকে তো আমি ওকে সিরিয়ালে দেখেছি, কিন্তু এই ছবিটায় বড় পর্দায় ওর এত অপূর্ব কাজ, তো আর্য সম্পর্কে একটু যদি বলো। ইনফ্যাক্ট আর্য একটা সিরিয়ালে আমার ছেলের চরিত্রে অভিনয় করেছিল। তারও আগে আর্যর যে প্রথম ছবি, সেই ছবিতে আমি ওকে দেখেছিলাম, ফোর্স বলে একটা ছবিতে বোম্বাদার ছেলের চরিত্র করেছিল। তো আমি তারপর তখন তো ছোট, তখনই আমার ওকে দেখে মনে হয়েছিল যে ছেলেটা না ভালো অভিনেতা হবে যদি চর্চায় থাকে, ছোট মানুষ যখন। তারপর যখন একসঙ্গে কাজ করতে গেলাম সিরিয়ালে, তখন দেখলাম যে বাহ, ছেলেটা বেশ মন দিয়ে কাজ করে। তো আর আমার খুব ভালোবাসে, মাম্মাম বলে ডাকে। তো যখন এইটা আমাদের কাস্টিংয়ের কথা উঠলো, তখন শুরুতে আমি আর্যর কথা ভাবিনি, কারণ যে কোনো কারণেই হোক আরেকটি ছেলে তখন আমাদের ফিক্স হয়ে গেছিল। এবার সেই ছেলেটি একটা অদ্ভুত কারণে তাকে আমি পেলাম না। এবার আমার প্রথম থেকেই ইচ্ছে ছিল কি আমি আর্যকে দিয়ে এই রোলটা করাবো, কিন্তু ভাবতেই পারিনি ওর কথা নানা রকম কারণে। তো যখন দেখলাম যে ওটা হচ্ছে না, ওই ছেলেটিকে পাচ্ছি না, আমি একদম ঝাঁপিয়ে পড়লাম যে তাহলে আর্য। এবং আমি যখন বললাম যার তখন যিনি কাজটা করাচ্ছিলেন তিনি আর্যকে চেনেন না, তিনি বলছেন কেমন করবে, না ওটার গ্যারান্টিটা আমি দেবো যে ও কেমন করবে। তো সেটা ও প্রমাণও করে দিয়েছে, যে ওর ওপর ভরসা করে আমরা এতটুকু ভুল কাজ করিনি। এবং এখনও দেখছি, শুভঙ্করও দেখছে ওকে, ও এত নিজের কাজের প্রতি ডেডিকেটেড। এখন অন্তত আমি এটুকু বলতে পারি যে এখনও ওর মাথা ঘুরে যায়নি, আর ওকে আমি যতটুকু যা দেখছি মনে হচ্ছে না মাথা ঘুরে যাওয়ার ছেলে বলে। আচ্ছা, আজকাল তো খুব বেশি সোশ্যাল মিডিয়ার যুগে আমরা অনেকটা কিছু দেখতে পাই, যে হল ভিজিট করে তোমরা যেরকম জানতে পারো, সেরকম আমরা দেখি যে হল থেকে যখন অডিয়েন্স বেরোয় তাদের যে রিয়াকশনটা, সেটাও আমাদের কাছে পৌঁছে যায়। আমি একটা রিয়াকশন দেখছিলাম যে একজন খুব কাঁদছিলেন এবং বলছিলেন যে এরম ছবি আরও বেশি হওয়া উচিত। আমি যার কথা বলছি একটু সিনিয়র একজন আর কি। তো এই যে রেসপন্সগুলো, শুভঙ্কর চোখটা উপর দিকে তাকে ভাবতে বসো না, তিনি কি এখন তুমি যে এরকম করে ভাবছো, তো যেটা ভাবছে আমি জানি রাই, কে কাঁদছে না, ওটা ভাবছি। আচ্ছা, ও এটাই বলতে যাচ্ছে যে কে ইমোশনাল হচ্ছে না। আচ্ছা, সবাই কাঁদছে হল থেকে বেরিয়ে। ফোন করে আমাকে একজন ফোন করে, দিদি দিদি কি আমার খুব, আমি ভীষণ, আচ্ছা আচ্ছা তুমি একটু কেঁদে নাও, পরে কথা বলি। ইমোশনাল, ও আচ্ছা। আর তারপরে যখন কথা হয়েছে আবার উনি আবার আধ ঘন্টা পর ফোন করেছেন, দিদি আমি তখন ফোন করেছিলাম, তখনও উনি, আমি বললাম আপনি আমার নাম্বার পেলেন কি করে, আমি জোগাড় করলাম আপনাকে বলবো বলে, আপনি এরকম ছবি আরও বানাবেন, আমরা আরও দেখবো। মানে উনি তখনও আধ ঘন্টা হয়ে গেছে, তখনও ওর থেকে বেরোতে পারেন। কেউ কেউ বলছেন আমি সিট থেকে উঠতে পারছি না, আমি বসে গেছি। তোমার কেমন লাগছে? হ্যাঁ, আমার একটা জিনিসই একটু টেনশন হচ্ছে এখন আবার, যে পরবর্তী কাজটা আমার কাছে ভীষণ চাপের হয়ে যাচ্ছে, কারণ দর্শকদের এই যে প্রত্যাশাটা, শুধু দর্শক না আমাদের গোটা ইন্ডাস্ট্রির যে প্রত্যাশাটা, সেইটা তো কোথাও একটা বজায় রাখতে হবে। এখন নিজেই নিজেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি মনে হচ্ছে। আমি একটা কথা বলবো যে ইন্ডাস্ট্রির কয়েকজন তোমার ছবিটা নিয়ে, মানে আমি যাদের সাথে কথা বলেছি তারা খুব এক্সাইটেড, কারণ আমার মনে আছে এরকমই একটা আড্ডা, হাইফাই আড্ডা হচ্ছিল, সমাধির ইন্টারভিউ নিচ্ছিলাম। সমাধি বলছিল যে আমি না তোরটা থেকে বেরিয়েই আমি চলে যাব প্রিয়াতে, কারণ প্রেমিয়ার রয়েছে, খুব এক্সাইটেড। তো ইন্ডাস্ট্রির মানুষজন কতটা পাশে আছেন তোমার ফার্স্ট প্রজেক্টে? আমার গোটা ইন্ডাস্ট্রি আমার পাশে আছে। আমি 2 বছর গ্যাপ দিয়ে এই কাজটা করেছি, শুধু টেকনিক্যাল দু একটা কি বলবো
মানে অপুর চুল, দেয়ালের ছবি, এইগুলো হয়তো আমি খুঁজে পাইনি। এছাড়া একজন টেকনিশিয়ান, একজন আর্টিস্ট, একটা লোকেশন এমন হয়নি যে কেউ বলেছে যে না না হবে না। প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিওয়ান। হয়তো আমার যে নয়ন প্রথম হাফে ক্যামেরা করেছিল প্রথম লটে, সে অন্যান্য কাজ বলে পরের লটটা করতে পারেনি, বাট এগুলো তো অন্য সমস্যা। কিন্তু উপায় থাকা সত্ত্বেও মানুষের পাশে দাঁড়াবো না, এরকমই একটা লোককেও পাইনি। তো সেক্ষেত্রে আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে যারা বলেন যে আমাদের ইন্ডাস্ট্রিতে, বাংলা ইন্ডাস্ট্রিতে বন্ধুত্ব আর নেই, আমি বলবো অন্তত আমার কাছে এই ছবিটার মধ্যে দিয়ে সেটা ভুল প্রমাণিত হয়ে গেছে। আস্তে আস্তে তো আড্ডাটা শেষের দিকে যাচ্ছে। এই ছবিতে গান একটা ভীষণ ইম্পর্টেন্ট ভূমিকা রয়েছে, সো এই ছবির গান নিয়ে যদি তোমরা কিছু বলো। হ্যাঁ, এই ছবির গানটা খুবই, মানে শ্রীকান্ত দা, জয়তী যা গেয়েছে সেখানে আর কিছু বলার নেই। অনিন্দ একটা অসাধারণ গান গেয়েছে। খরাজ গানটা একটু, হ্যাঁ হ্যাঁ, এত ভালো গান গেয়েছে খরাজ। এবং আমাদের টাইটেল ট্র্যাকটা গেয়েছে লগ্নজিতা। মানে যা নামগুলো বলছে তাতেই আপনারা বুঝতে পারছেন যে গানগুলো কি হয়েছে। এছাড়া ধরো আমাদের একটা ভীষণ ইয়াং টিম আছে যারা ভীষণ ভালো গান গেয়েছে। ধরো মনস্বিতা গেয়েছে, মেঘা গেয়েছে, আলাপ গেয়েছে, সৌনক গেয়েছে, এবং তারা অসম্ভব ভালো গেয়েছে। এবং প্রাঞ্জল অসম্ভব ভালো বিজিএম করেছে। মানে ওদিকটা নিয়ে না আমাদের আর কোনো মানে অভিযোগ করার কোনো জায়গা নেই। মানে আমরা এতটাই হ্যাপি এবং এতটাই নিশ্চিন্ত হয়ে গেছে ওই সেক্টরটা নিয়ে। এবং মানে আমাদের নিশ্চিন্ত হওয়াটা যে বৃথা যায়নি সেটা এমনভাবে প্রমাণিত হচ্ছে। এবং দর্শকদের এত ভালো লাগছে। প্রাঞ্জল আমাকে বলছিল যে মানে কোনো জায়গায় মিউজিক ডিরেক্টরের সঙ্গে কেউ ছবি তোলে না, ওখানে নাকি 200 ছবি তুলেছে, মানে প্রাঞ্জল গেছিল প্রাঞ্জলের সঙ্গে। প্রাঞ্জল কতগুলো ছোট ছোট কাজ করেছে, ছোট্ট ছোট্ট, মানে ধরো রবীন্দ্রসঙ্গীতের কিছু সুর ইউজ করেছে, কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক। এটা অদ্ভুত লাগছে। আমি আর প্রাঞ্জল আর শুভঙ্কর সেদিন আলোচনা করছিলাম, এত সেরিব্রাল দর্শক, তারা বুঝছেন এবং বুঝে তারা, কে বলে যে বাংলা ছবি দর্শক নেই, বুঝছেন এবং আন্ডারলাইন করছেন। আমি ইচ্ছে করে বলছি না গানটা, কারণ যারা যারা এখনো দেখেননি তারা দেখবেন, আমি আগে থেকে বলে দেবো না। আন্ডারলাইন করছে, ওখানে ওই গানটা ইউজ করলেন না, ওখানে ওই গানটা ইউজ করলেন। এই যে আমি সবাইকে বলতে শুনি বাংলা ছবির দর্শক, দর্শককে তো বুদ্ধিমান ভেবো না, দর্শক অত বোঝে না। না, দর্শক বাজে জিনিস দেখলে মানে বোঝার চেষ্টা করে নিজের মনন শক্তিটার অবক্ষয় ঘটায় না, সিম্পল। কিন্তু ভালো জিনিস হলে বুঝবেও, সমালোচনা করবে। এই দর্শকরাই আমাদের সম্পদ, এদেরকে হারিয়ে ফেললে আমাদের চাপ আছে। ডেফিনেটলি। সো আমাদের পক্ষ থেকে তো অনেক অনেক বেস্ট উইশেস তোমাদেরকে, কারণ এমনি ছবিটা ভীষণ ভালো দর্শকদের মন জয় করেছে। এবং যারা এখনো দেখেননি তাদেরকে বলবো যে এক্ষুনি দেখে নিন ছবিটা, কারণ এই তো উইকেন্ড, আপনারা দেখে নিন ছবিটা, কারণ এটা আমাদের গল্প কিন্তু সত্যি একটা অন্য গল্প বলে। তো শেষে কি কোনো পার্টিকুলার মেসেজ তোমরা দিতে চাও? শুভঙ্কর বলো। আমাদের কাল থেকে আমাদের ন্যাশনাল রিলিজ 14-15টা হলে অলরেডি ছবি উঠে গেছে। দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোর, জামশেদপুর, পুনে, আরও বিভিন্ন জায়গায়। তো আপনারা যেরকমভাবে এখানে সাপোর্ট করেছেন ওখানেও সাপোর্ট করুন, দেখুন, এটা আপনাদেরই গল্প এবং আপনাদের অবশ্যই ভালো লাগবে।